বা তারা আসিয়ান সদস্যভুক্ত দেশগুলো বা যে কোনো জায়গায় কিন্তু রোহিঙ্গা আলোচনার অন্যতম একটি মাধ্যম থাকে বাংলাদেশের, যে অন্য যে কোনো দেশের সাথে, কিন্তু তার কাঙ্ক্ষিত সাড়া তো এত বছরে পাওয়া যায়নি। বাট এই সময়ে এই সরকারের আমলে অন্যান্য যেই বিষয়গুলো দেখা যাচ্ছে সেখান থেকে কি আপনার আশাবাদী হওয়ার মতো কিছু মনে হয়? আসলে এটা একটি জটিল পরিস্থিতি। শাহেদ আলম যেটা বলেছেন, খুব ক্রিটিক্যাল একটা অবস্থা আমরা রয়েছি। ধরুন, আসলে আমরা খুব ভাষা আলোচনা করে লাভ নেই। তো শাহেদ আলম বলছিলেন পুশব্যাক করা যায় কিনা, না এটা সম্ভব নয়। এখানে দুটো মেজর সমস্যা রয়েছে, এটা অনেক আলোচনা আনে না। সেটা হলো এই রোহিঙ্গারা কোনো দেশের নাগরিক নাই, তাদের নাগরিকত্ব নেই। এটা খুবই সংকট। কোনো একটা দেশের নাগরিক যদি থাকেন তখন তার ব্যাপারে আলোচনা করা যায়, কথা বলা যায়, সহজ হয়, পরিবেশের সহজ হবে। যে সমস্ত রোহিঙ্গা আমাদের দেশে এসেছেন তারা কিন্তু মিয়ানমারের কোনো নাগরিক না, নাগরিকত্ব নাই তাদের। এটা হলো সবচেয়ে বড় সংকট। এটা মিয়ানমার সরকারই দীর্ঘদিন ধরে এই কাজটা করে রেখেছিল একটা। আর হলো তারা যেখানে যাবে সেখানে কিন্তু অবকাঠামো সহ সব কিছু পাল্টে গেছে, এখন আর সেগুলো নেই। তাদের বাড়িঘর সব কিছু নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। থার্ড যেটা, সেখানে কিন্তু যারা আরাকান রয়েছে, যারা আরাকান আর্মি রয়েছে, যারা তারা কিন্তু মিয়ানমার সরকারের সঙ্গে যুদ্ধ করছে, লড়াই করছে। তারাও মানে রোহিঙ্গাদের হতভাগ্য বলবো এই কারণে, তারাও কিন্তু রোহিঙ্গাদের গ্রহণ করতে চায় না। এটা একটা দিক। আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে এখানে ভারত এবং চীনের একটা বড় ভূমিকা রাখা কথা একজন বলছিলেন সেই অনুষ্ঠানে। এটা ঠিক, ভারত এবং চীন যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো তাহলে এটা সমাধান অনেকখানি হতো। ভারতের অবস্থান আমরা স্পষ্ট করে জানি, ভারত রোহিঙ্গা ফেরত জায়গাটা চায় না, পরিষ্কার কথা। এবং ভারতে কিছু রোহিঙ্গা গিয়েও ছিল, তাদেরকে নানানভাবে বাংলাদেশে কিন্তু পুশব্যাক করা হয়েছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মানে তারা সেখানে রাখতেই চায় না। আর এরা ফেরত গেল কি না গেল তাদের কিছু আসে যায় না। সেখানে আরও কিছু ভূ রাজনৈতিক কিছু হিসাব নিকাশ আছে। এগুলো একটা দিক। আরেকটা হলো যে আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমাবেত কিছু কথা বলেছেন, ঠিক যে 10 বছর হয়ে গেছে। এটা উনি বক্তব্য রেখেছেন যে একটা শিশু যে জন্ম নিয়েছে সেখানে তার বয়স 10 হয়েছে, যখন 20 হয়ে যাবে তখন কি হবে একটা। আরেকটা হলো, আপনি জানেন যে সেখানে প্রায় 13 লক্ষ রোহিঙ্গা রয়েছেন এখন, এবং প্রতিদিন 36,000 মতো, হ্যাঁ মানে প্রতি বছর বাড়ছে। এখন সংকটটা হলো যেটা কূটনৈতিকরা যে বক্তব্য রাখছেন গতানুগতিক। আর বাংলাদেশের অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমাদের মোটামুটি যদি আর্থিক সহযোগিতা ঠিকমতো থাকে তাহলে ঠিক আছে, করা যাক যতদিন চলে। কিন্তু সংকটটা হলো যেটা, আপনি যদি বলেন যে সমাধানটা কি, তাহলে সমাধান জানি না। বাস্তব অবস্থায় এমন, এটা এত বেশি ক্রিটিক্যাল, কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার আসিয়ানের কথা উল্লেখ করছিলেন, আসিয়ান তারা অন্য দেশের ব্যাপারে নাক গলাতে পারে না, তাদের যে সদস্য দেশগুলো রয়েছে। এবং আপনি জানেন সেখানে এই মিয়ানমারের অনেক সাপোর্টার রয়েছে, বড় বড় সাপোর্ট, রাশিয়া রয়েছে, ইসরায়েল রয়েছে, ভারত রয়েছে, আর চীন তো রয়েছেই। কাজেই তারা যে একা হয়ে গেছে এরকম না, মানে আন্তর্জাতিক সম্প্রদায় একা। ইউরোপীয় ইউনিয়ন যেটা করছে সেটা হলো ঠিক আছে, তারাও তত গুরুত্ব দিচ্ছে না যে এদেরকে ফেরত পাঠাতেই হবে, এরকম একটা উদ্যোগ নেওয়া। এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যে এখানে আপনার রোহিঙ্গাদের হিসাব নিকাশ করার আগে মনে রাখা দরকার, এরা সবাই কিন্তু মুসলিমদের ব্যাপারে এরা উদ্বাস্ত হয়ে যাবে, কোথাও মানবতার জীবনযাপন করবে, এর জন্য সারা পৃথিবী মাথা ঘামাবে, এমনটা ভাবা ঠিক নয়। গাজা আমাদের সামনে তার বড় প্রমাণ। কাজেই এই সমস্যাটা বাংলাদেশকেই মোকাবেলাটা করতে হবে, যেভাবে হোক না কেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ইনক্লুড করা, যাই করা হোক না কেন, উদ্যোগটা বাংলাদেশের পক্ষ থেকে হতে হবে। কারণ বাংলাদেশ সরকার কীভাবে উদ্যোগ নেয় সেটা দেখার বিষয়। ডক্টর খলিল যখন পররাষ্ট্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ইন্টারিম গভর্নমেন্টে, আপনি দেখছিলাম বেশ একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, নানানভাবে চেষ্টা করা হচ্ছিল, নানান ধরনের খবর আসছিল। কিন্তু আমরা সেই খবরগুলোর ফলো আবার এখন লক্ষ্য করছেন, যদিও উনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। কাজে এই ধরনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা হচ্ছে, না হলে তো হয়তো আলোচনাই হতো না আজকে, তাই না? তা আমরা একটা আনুষ্ঠানিকতার মধ্যে চলে যাচ্ছি গ্রাজুয়ালি। আমি জানি না শেষ পর্যন্ত কীভাবে সমাধান হবে।